এখন শুনবেন আজকের গল্প। তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও। কঠিন মায়া, গভীর ঘুম আর নিষ্ফল স্বপ্নের সমস্ত দরজা ভেঙে আমাকে তুমি নিয়ে যাও। सब झूठ है, सब झूठ है। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি ক্ষুধিত পাষাণ। প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। পুজোর ছুটিতে দেশভ্রমণ সেরে আমি এবং আমার এক আত্মীয় কলকাতা ফেরার সময় ট্রেনে একজন বাবু প্রকৃতির লোকের সঙ্গে পরিচয় হলো। তার পোশাক পরিচ্ছদ দেখে আমরা ভেবেছিলাম তিনি কোনো পশ্চিম দেশীয় মুসলমান। তার কথাবার্তা শুনে আমরা আরও ধন্দে পড়ে গিয়েছিলাম। ভদ্রলোক হাবভাব এমনভাবে প্রকাশ করছিলেন তাতে মনে হচ্ছিল যেন তার সঙ্গে পরামর্শ করেই বিশ্ববিধাতা সব রকম কাজ করেন। এই যেমন রাশিয়ানরা কত দূরে গিয়েছে, ইংরেজরা নানা রকম গোপন কাজ কিভাবে করে চলেছে, দেশীয় রাজারা নিজেদের মধ্যে নানা রকম খিচুড়ি পাকাচ্ছে, এইরকম আরও কত কি। শোনার পর মনে হচ্ছিল এসব না জেনেই যেন আমরা নিশ্চিন্ত ছিলাম। এইসব বিষয়ে আমাদের একদমই জ্ঞান নেই দেখে ভদ্রলোক সামান্য হেসে বললেন, There happen more things in heaven and earth, Horatio, than are reported in your newspaper. এই প্রথম আমরা ঘর থেকে বেরিয়েছি দেশভ্রমণে, ফলে এরকম ধরনের মানুষের সঙ্গে আমাদের আগে কখনো আলাপ হয়নি। সব বিষয়ে তিনি আশ্চর্য রকম ভাবে সাবলীল। কখনো বিজ্ঞান নিয়ে আলোচনা করছেন, তো কখনো বেদের ব্যাখ্যা করছেন, আবার পর মুহূর্তে পার্সি বয়েত আওড়াচ্ছেন। আর এইসব বিষয়ে আমি বা আমার আত্মীয়ের কোন রকম জ্ঞান না থাকার জন্য ওনার ওপর ভক্তি আমাদের চটচড় করে বাড়তেই লাগলো। আমার আত্মীয়টি আবার পেশায় থিওসফিস্ট। অলৌকিক জিনিসের প্রতি তার আবার একটু বেশি রকম ঝোঁক, আর সেই কারণেই তার ক্রমশ ধারণা হলো আমাদের এই সহযাত্রীটির সঙ্গে কোন রকম অলৌকিক যোগ আছে, একটা অপূর্ব ম্যাগনেটিজম অথবা দৈব শক্তি অথবা সূক্ষ্ম শরীর অথবা ওই ধরনের কিছু একটা উনি রপ্ত করেছেন। আর সেই কারণে তিনি সহযাত্রী ভদ্রলোকের কথা একেবারে আপ্লুত হয়ে শুনছিলেন এবং খুব গোপনে তা নোট করে নিচ্ছিলেন একটা ছোট্ট চিরকুটে। আমাদের অসামান্য সহযাত্রী মনে হয় তা বুঝতে পেরে মনে মনে বেশ খুশি হচ্ছিলেন। ট্রেন এসে যখন জংশন স্টেশনে পৌঁছলো তখন রাত প্রায় 10টা। কোনো একটা গোলযোগের জন্য পরের ট্রেন আসতে দেরি আছে। অগত্যা আমাদের স্থান হলো ওয়েটিং রুমে। একটা নিরিবিলি জায়গা দেখে একটা টেবিলে বিছানা পেতে ঘুমোবার চেষ্টা করব, ঠিক সেই সময় অসামান্য সহযাত্রী ভদ্রলোকটি এসে বললেন, একটা গল্প শুনবেন, বেশ রোমাঞ্চকর গল্প। ভদ্রলোকের কথায় একটা জাদু আছে, তাই গল্প শোনার লোভটাও ছাড়তে পারলাম না। তাকে সম্মতি জানাতে তিনি গল্প শুরু করলেন। আর আমার ঘুম এলো না সেই রাতে। এই গল্পটা শুনলে অবাকই হবেন। রাজ্য চালনা নিয়ে দু একটা বিষয় মতান্তর হওয়াতে আমি জুনাগড়ের কাজে ইস্তফা দিয়ে হায়দ্রাবাদে যখন নিজাম সরকারের অধীনে চাকরি নিলাম, তখন আমার অল্প বয়স এবং বেশ পেটাই স্বাস্থ্য। মজবুত লোক দেখে আমাকে বরিচ নামের একটা জায়গায় তুলোর মাসুল আদায়ে নিযুক্ত করা হলো। বরিচ জায়গাটি বেশ মনোরম। নির্জন পাহাড়ের নিচে ঘন জঙ্গলের ভেতর দিয়ে নিপুণা নর্তকীর মতো এঁকে বেঁকে চলেছে সুস্তা নদী। ঠিক সেই নদীর ধারেই পাথর বাঁধানো ঘাটের ওপরে ছিল একটা বিশাল শ্বেত পাথরের প্রাসাদ।
কাছাকাছি আর কোনো লোকালয় নেই। কোলাহলহীন এই নির্জন জায়গার শোভা বর্ধন করছে এই সুউচ্চ বিশাল প্রাসাদ। বরিচের তুলোর হাট গ্রাম এখান থেকে বেশ দূরে। প্রায় 250 বছর আগে দ্বিতীয় শাহ মাহমুদ ভোগবিলাসের জন্য এই প্রাসাদটি নির্জন জায়গায় তৈরি করেছিলেন। প্রাসাদের ধাঁচ দেখেই আন্দাজ করা যায় তার বিলাস বহুল অতীত। বহু বছর আগে এই প্রাসাদের স্নানঘরের ফোয়ারার মুখ দিয়ে হয়তো বের হতো গোলাপ গন্ধি জল, আর সেই শীতল জলে হয়তো পা ডুবিয়ে সেতার বাজিয়ে গজল গাইত প্রাসাদের সুন্দরী পারসিক রমণীরা। আজ আর সেই ফোয়ারা থেকে জলও পড়ে না, সেই গানের সুর প্রতিধ্বনিতও হয় না প্রাসাদ জুড়ে। সেই শ্বেত শুভ্র পাথরে পড়ে না কোনো সুন্দরী রমণীর নরম পায়ের ছাপ। এখন এটা আমার মতো সঙ্গেহীন মাসুল কালেক্টরের নির্জন বাসস্থান। অফিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে এই প্রাসাদে থাকতে বারংবার নিষেধ করেছিলেন। বলেছিলেন, বাবুজি, আপনার ইচ্ছা হয়ে তো আপনি দিনের বেলা যত খুশি থাকুন, কিন্তু বাবুজি খবরদার এই প্রাসাদে রাতের বেলা থাকার কথা ঘুণাক্ষরে ভাববেন না। আমি তার কথা হেসে উড়িয়ে দিলাম। ভৃত্যেরা সবাই ওই একই কথা বলল। তারা সন্ধে পর্যন্ত কাজ করবে, কিন্তু কোনো অবস্থাতেই রাতে এখানে কেউ থাকবে না। আমি হেসে বললাম, আচ্ছা বেশ, তথাস্তু। এ বাড়ির নাকি এমন বদনাম ছিল যে রাতে চোর ডাকাতও এখানে আসতে সাহস পেত না। প্রথম প্রথম এই পরিত্যক্ত প্রাসাদের দম চাপা নির্জনতা আমার বুকের উপরে একটা ভয়ঙ্কর পাথরের মতো চেপে বসে থাকত। আমি যতটা পারতাম অফিসের কাজ নিয়ে বাইরে বাইরেই থাকতাম। সারা দিনের কাজকর্ম সেরে শ্রান্ত অবসন্ন দেহে প্রাসাদে ফিরে ঘুমিয়ে পড়তাম। কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই ওই বিশাল প্রাসাদের আকর্ষণ আমাকে ক্রমশ ওই দিকে টানতে শুরু করলো। বিশ্বাস করুন, সেই অবস্থার কথা আমার পক্ষে বর্ণনা করা খুব খুব কঠিন। সে কথা লোককে বিশ্বাস করানো শক্ত। সমস্ত প্রাসাদটা একটা অদ্ভুত মোহের বাঁধনে আমাকে যেন বাঁধতে শুরু করলো। বোধহয় সেখানে পা দেওয়া মাত্রই এই ব্যাপারটা শুরু হয়েছিল, আমি তার টেরও পাইনি। কিন্তু এক সময় এই বাঁধনের অস্তিত্ব আমি টের পেলাম, আর সেই দিনটার কথা আমার আজও বেশ মনে আছে। তখন গ্রীষ্মকাল, বাজার মন্দা, আমার হাতে তাই বিশেষ কোনো কাজ ছিল না। সূর্যাস্তের কিছু আগে আমি সেই নদী তীরের ঘাটের একটু নিচের দিকে একটা আরাম কেদারায় বসে আছি। গ্রীষ্মের তীব্র দাবদাহে সুস্তা নদীর জল প্রায় শুকিয়ে এসেছে। ঘাটের কাছে অল্প কিছু জল টলটল করছে। ওপারের বালির চর পড়ন্ত বেলার লাল আলোয় রঙিন হয়ে উঠেছে, আর এপারে স্বচ্ছ অগভীর জলের নিচে ঝিকমিক করছে নুড়ি পাথরগুলো। সেদিন বিশেষ বাতাস বইছিল না। বালুতটের ওপারের বনতুলসী, পুদিনা আর মৌরির জঙ্গল থেকে ভেসে আসা একটা ঘন সুগন্ধ চারিদিক বেশ ভরিয়ে রেখেছে। সূর্য পাহাড়ের কোলে ঢলে পড়তেই সারা দিনের নাটকের যেন যবনিকা পতন হলো। এখানে পাহাড়গুলো বেশ উঁচু উঁচু, যে কারণে সূর্যাস্তের পরে আলো আধারের খেলা বেশিক্ষণ স্থায়ী হয় না। ভাবলাম ঘোড়ায় চড়ে এদিক ওদিক একটু ঘুরে আসব। এই ভেবে যেই উঠতে যাব, এমন সময় সিঁড়িতে শুনলাম পায়ের শব্দ। সঙ্গে সঙ্গে পিছন ফিরলাম, দেখলাম কেউ নেই। ভাবলাম মনের ভুল।
আবার এগোলাম, আবার শুনলাম পায়ের শব্দ। এবার আর একটা নয়, অনেকগুলো পায়ের শব্দ, যেন অনেকে মিলে ছুটোছুটি করে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসছে। মনের ভেতরে এক অচেনা রোমাঞ্চ মিশ্রিত ভয়ের জন্ম নিল। আমার চোখের সামনে কেউ ছিল না, তবু স্পষ্ট বুঝতে পারলাম গ্রীষ্মের সেই পড়ন্ত বেলায় একদল সুন্দরী নারী সুস্তার জলে জলকেলি করতে নামছে। যদিও সেই পড়ন্ত বিকেলে সেই নিস্তব্ধ পাহাড়ের কোলে, সেই শান্ত নদী তীরের নির্জন প্রাসাদে কেউ ছিল না, ছিল না কোনো শব্দ, তবু আমি শুনতে পেলাম ঝর্ণাধারার মতো হাসির রোল তুলে একদল রমণী নদীতে স্নান করতে নামলেন। আমার ঠিক পাশ দিয়েই চলে গেলেন তারা, কিন্তু আশ্চর্য, আমাকে যেন লক্ষ্যই করলেন না। তারা যেমন আমার কাছে অদৃশ্য, আমিও যেন ঠিক তেমনি তাদের কাছে অদৃশ্য। নদীর জল একটু আগেও ছিল স্থির, এবার স্পষ্ট বোধ হলো সুস্তার শান্ত জলে এক আলোড়নের সৃষ্টি হয়েছে। সখীরা হেসে হেসে একে অপরের দিকে জল ছুঁড়ছে, আর তাদের পায়ের আঘাতে সুস্তার জলরাশি মুক্তোর মতো ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে। আমার বুকের মধ্যে কেমন কাঁপুনি ধরলো। সেই কাঁপুনি ভয়ের নাকি কৌতূহলের তা বলতে পারবো না। আমার বড় ইচ্ছে হলো একটু ভালো করে দেখি কি হচ্ছে, কিন্তু আমার সামনে সত্যি দেখার মতো কিচ্ছু ছিল না, কিচ্ছু না। আমার বারবার মনে হচ্ছিল কান পাতলেই আমি শুনতে পাবো তাদের কণ্ঠস্বর, কিন্তু জঙ্গলের ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিচ্ছু আমি শুনতে পেলাম না। আমার মনে হলো আমার সামনে 250 বছরের পুরনো একটা কালো পর্দা দুলছে। আমার ভয় করছিল, তবু ইচ্ছে হলো তার একটা দিক তুলে দেখি কি হচ্ছে তার ভেতরে। হয়তো সেখানে বসেছে এক মস্ত সভা, হয়তো না, গাঢ় অন্ধকারে কিছুই দেখা গেল না। হঠাৎ হু হু করে কোথা থেকে গেল দমকা হাওয়া, গুমট ভাবটা কেটে গেল। আমি দেখলাম সুস্তার স্থির শান্ত জল দেখতে দেখতে কোনো এক অপ্সরার ঘন কালো চুলের মতো কুঁচকে গেছে। সন্ধ্যের ঘন জঙ্গল যেন মর্মর ধ্বনি করতে করতে দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। স্বপ্ন হোক, সত্যি হোক, 250 বছরের যে মরীচিকা আমার চোখের সামনে অবতীর্ণ হয়েছিল তা অদৃশ্য হয়ে গেল এক লহমায়। যে দেহহীন মায়াবী রমণীরা শব্দহীন হাসি হাসতে হাসতে আমার পাশ দিয়ে ঝাঁপ দিয়েছিল সুস্তার জলে, তারা তাদের ভিজে আঁচলের জল নিংড়তে নিংড়তে আমার পাশ দিয়ে উঠে গেল না। বাতাস যেমন আচমকা গন্ধ উড়িয়ে নিয়ে চলে যায়, তারাও যেন তেমন করে কোথায় কোথায় উড়ে চলে গেল। মিলিয়ে গেল। এবার আর একটা আশঙ্কা আমার উপর চেপে বসল। এই নির্জনতার সুযোগ নিয়ে আমার ঘাড়ে কে কবিতার দেবী ভর করলেন? আমি তুলোর মাসুল আদায় করা খেটে খাওয়া মানুষ, সর্বনাশিনী কবিতার দেবী ভর করলে তো আর রক্ষে নেই। ভাবলাম ভরপেট খেলে নিশ্চয়ই এর উপশম হবে, খালি পেটেই এইসব দুরারোগ্য রোগ চেপে ধরে। রান্নার লোকটাকে ডাকলাম রাতের খাবারের জন্যে। জি হুজুর। শোনো, আজ রাতে আচ্ছা করে তেল মশলা ঘি দিয়ে, বুঝলে, বেশ জমিয়ে মোগলাই খানা বানাও দেখে, ঠিক যেমন আগেকার কালে নবাব বাদশাহরা খেত। ঠিক আছে হুজুর। পরদিন সকালে সমস্ত ব্যাপারটা ভীষণ হাস্যকর বলে মনে হলো। সাহেবদের মতো একটা শোলার টুপি ছিল আমার। সেই টুপি পরে নিজের হাতে গাড়ি হাঁকিয়ে আপিসের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন আবার ছিল ত্রৈমাসিক রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন। কিন্তু সন্ধে হতে না হতেই কে যেন আমাকে ওই প্রাসাদের দিকে টানতে লাগলো। সেই অচেনা শক্তি যে কে তা আমার জানা ছিল না।
আমার মনে হলো না 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 না, আর দেরি করা উচিত না। সকলে বসে রয়েছে ওখানে আমার অপেক্ষায়, দেরি করা একদম উচিত নয়। ত্রৈমাসিক রিপোর্ট অসমাপ্ত রেখেই সোলার টুপি মাথায় দিয়ে সেই অন্ধকারাচ্ছন্ন নির্জন জঙ্গলের রাস্তা ধরে আমি গিয়ে দাঁড়ালাম সুবিশাল, নিস্তব্ধ, নির্জন শ্বেত পাথরের প্রাসাদের সামনে। সিঁড়ির ওপর সামনের দিকের ঘরটা বিশাল আকার, 3 সারি বড় বড় থামের উপরে কারুকার্য করা খিলান বিশাল ছাদটাকে ধরে রেখেছে। ঘরটা জুড়ে ব্যাপক শূন্যতা, সেই জন্যেই যেন সব সময় ঘরটা গম গম করছে। সবে সন্ধে নেমেছে, তখনও প্রদীপ জ্বলেনি। দরজা ঠেলে ঘরে ঢুকতেই মনে হলো ঘরের মধ্যে যেন একটা তুমুল হট্টগোল বেঁধে গেল। মনে হচ্ছে ঘরের মধ্যে একটা সভা বসেছিল। আমি হঠাৎ এসে পড়ায় তাই ভেঙে গিয়ে সকলে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করছে। আমি আবারও কোথাও কিছু দেখতে না পেয়ে অবাক হয়ে ঘরের মাঝখানে স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। একটা অদ্ভুত আবেশে আমার গোটা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। আমার নাকে ভেসে এলো বহু বহু বছরের পুরনো তেল আর আতরের গন্ধ। আমি সেই অন্ধকার ফাঁকা ঘরের মাঝখানে দাঁড়িয়ে শুনতে পেলাম ঝরঝর করে ফোয়ারার জল সাদা পাথরের উপরে এসে পড়ছে। সেটারে কি সুর বাজছে তা আমার বোধগম্য নয়। কোথাও সোনার গয়নার টুংটাং মৃদু আওয়াজ, কোথাও নূপুরের রুনুঝুনু, আবার কোথা থেকে যেন ভেসে আসছে বিশাল ঘণ্টায় প্রহর বাজার ঢং ঢং শব্দ। কিছু দূরেই নহবতের আলাপ, ঝাড়লণ্ঠনের ঠুন ঠুন ধ্বনি, বারান্দার খাঁচা থেকে বুলবুল পাখির গান, বাগান থেকে পোষা সারসের ডাক। আমার চারপাশ ঘিরে যেন প্রেত লোকের নানা রকম রাগ রাগিনী পরিবেশন করতে শুরু করলো। এমন এক মোহগ্রস্ত অবস্থা হলো আমার। মনে হলো এই সত্য, এই সব ঘটনাই একমাত্র সত্য, বাকি আর সব মিথ্যে মরীচিকা। আমার পরিচয়, আমার নাম ধাম কাজ সব সব মিথ্যে। আমার 400 টাকা বেতন মিথ্যে। সবকিছুই আমার কাছে এতটা হাস্যকর মনে হলো যে আমি সেই বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হা হা করে হেসে উঠলাম। আমার হাসি শুনে আমার ভৃত্য হাতে একটা কেরোসিনের লণ্ঠন নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। হুজুর ডাকছিলেন? আমি না তো। ও, তাহলে আমারই ভুল। কিছু খাবেন হুজুর? না না, তুমি যাও যাও। যে হুজুর। সে আমাকে পাগল মনে করলো কিনা আমি জানি না, তবে আমি এতক্ষণ যা সত্যি বলে ভাবছিলাম আদতে তা যে ভ্রম ছাড়া আর কিছু নয় তা বেশ বুঝতে পারলাম। আমার যে একটা পার্থিব পরিচিতি আছে মনে পড়ে গেল। আমার মনে হলো না, এভাবে জনসমক্ষে হুট করে পাগল প্রতিপন্ন হওয়াটা ঠিক হবে না। একটু আগে আমার চারপাশ জুড়ে যা ঘটছিল সেই সব ঘটনাকে একটা ভ্রম ভেবে ক্যাম্প টেবিলে রাখা খবরের কাগজটা নিয়ে আমি পড়তে শুরু করলাম। খবরের কাগজ পড়া শেষ হতে জমিয়ে মোগলাই খাবার খেয়ে ঘরের কোনায় রাখা কেরোসিনের আলো নিভিয়ে গা এলিয়ে দিলাম বিছানায়। আমি শুয়ে থাকলেও বিছানা থেকে আড়ালি পর্বতের মাথা পরিষ্কার দেখা যায়। চারিদিকে ঘন জঙ্গল, তবে আজ মনে হয় অমাবস্যা। আকাশে একটা মাত্র নক্ষত্র জ্বলজ্বল করছে, আর ওই দূর থেকে সে যেন আমাকে দেখে মিটিমিটি হাসছে। সারাদিনের নানা কর্মকাণ্ড ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না।
হঠাৎ এক সময় জানি না কিভাবে ঘুম থেকে শিউরে জেগে উঠলাম। ঘরে যে কোনো শব্দ হয়েছিল তা নয়, চোখ মেলে আমি ঘরের মধ্যে কাউকেই দেখলাম না। তবু স্পষ্ট মনে হলো কে একজন আমাকে আস্তে আস্তে ঠেলছে। আমি উঠে বসলাম। চমকে দেখি এক নারী মূর্তি। সে কোনো কথা বলে না, কেবল তার আংটি পরা 5টা আঙুল খেলিয়ে আমাকে ইশারা করল তাকে অনুসরণ করার জন্যে। আমি উঠলাম চুপি চুপি, সন্তর্পণে। যদিও আমি ছাড়া ওই বিশাল প্রাসাদে আর কোনো জনপ্রাণী ছিল না, তো আমার পদে পদে ভয় করতে লাগলো পাছে কেউ জেগে যায়। প্রাসাদের অধিকাংশ ঘর বন্ধ, সেসব ঘরে আমি কোনো দিন যাইনি। সে রাতে চুপি সারে প্রায় অদৃশ্য আহ্বানকারিনীর ডাকে তার পিছু পিছু আমি যে কোথায় যাচ্ছিলাম আজও তা স্পষ্ট বলতে পারি না। কখনো সরু অন্ধকার রাস্তা, কখনো দীর্ঘ বারান্দা, কখনো সুবিশাল সভাঘর, কখনো গোপন কোনো কক্ষ পেরিয়ে চলেছি যেন এক অজানার পথে। সেই নারী মূর্তিটিকে দেখতে পাইনি ঠিকই, কিন্তু তার চেহারা, তার অবয়ব আমার মনের মধ্যে ভেসে উঠল। আরব রমণী। ঢোলা আস্তিনের ভেতর দিয়ে তার শ্বেত পাথরের মতো টকটকে ফর্সা নিটোল হাতটুকু দেখা যাচ্ছে। টুপির প্রান্ত থেকে মুখের ওপর রয়েছে সূক্ষ্ম একটি আবরণ। কোমরে বাঁধা রয়েছে একটা বাঁকা ছুরি। মনে হলো আরব্য উপন্যাসের সহস্র রজনীর একটি রজনী আজ উপন্যাসের পাতা থেকে উড়ে এসেছে আমার সামনে। আমি যেন রাতের অন্ধকারে ডুবে থাকা বাগদাদের রাস্তা দিয়ে হাঁটছি। আচমকা সেই রমণী একটা ঘন নীল পর্দার সামনে থমকে দাঁড়িয়ে নিচের দিকে আঙুল দিয়ে কিছু দেখালো। নিচে কি ছিল তা পরিষ্কার বুঝতে পারলাম না, কিন্তু ভয়ে আমার বুকের মধ্যে দিয়ে একটা হিম স্রোত বয়ে গেল। আমি অনুভব করলাম সেই ঘরের দরজার সামনে বসে রয়েছে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি, যাকে আরব দেশের ভাষায় বলে খোজা। তার কোলের ওপরে খোলা তলোয়ার, দুটো পা দুদিকে ছড়িয়ে সে মাটিতে বসে ঘাড় হেঁট করে ঢুলছে। সেই রমণী কৃষ্ণাঙ্গ পাহারাদারের পা সহজে ডিঙিয়ে পর্দার একটা প্রান্ত তুলে ধরল। ভেতরে ঘরের সামান্য অংশ চোখে পড়ল আমার। তক্তপোষের উপরে বসে আছে কেউ একজন। তার চেহারা খুব একটা বুঝতে পারলাম না, শুধু দেখলাম তার জাফরান রঙের ফুলে ফেঁপে থাকা পাজামার নিচে বেরিয়ে থাকা পায়ের নিচের অংশটুকু। জড়িতে বোনা নাগরাই পরা সুন্দর দুটো পা গোলাপি মখমলের আসনের ওপরে বিরাজ করছে অলস ভাবে। মেঝের একপাশে নীলাভ স্ফটিকের পাত্রে কতগুলো আপেল, নাশপাতি আর আঙুর। তার পাশেই ছোট দুটো পেয়ালা। স্বর্ণাভ মদিরার পাত্র অপেক্ষা করছে অতিথির জন্য। ঘরের ভেতর কোথাও ধূপ জ্বলছিল মনে হয়। সেই ধূপের ধোঁয়া আমার মনকে আচ্ছন্ন করে দিল। আমার কেমন নেশা হয়ে গেল। আমি দুরু দুরু বুকে যেই না সেই কৃষ্ণাঙ্গ ব্যক্তির পা টপকে ঘরে ঢোকার চেষ্টা করছি, এমন সময় সে জেগে উঠল। সশব্দে মাটিতে পড়ে গেল তার কোলের উপর রাখা খোলা তলোয়ার। আচমকা একটা বিকট চিৎকার শুনে আমি ধরফড় করে উঠে দেখলাম আমি 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 আমার ক্যাম্প খাটের উপরে বসে আছি। আমার সারা শরীর ঘামে ভেজা। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের অর্ধেক চাঁদটাকে নিদ্রাহীন রোগীর মতো ফ্যাকাশে দেখাচ্ছে। আমি শুনতে পেলাম পাগল মেহের আলী ভোরের জনশূন্য রাস্তায় চিৎকার করে হেঁকে চলেছে, सब झूठ है, सब झूठ है। আমার
দিনের সঙ্গে রাতের ভারী গন্ডগোল বেঁধে গেল। আমি রোজ সকালে ক্লান্ত দেহে আপিসে যেতাম, আর সারা দিন মায়াবিনী রাতকে মনে মনে সাপ সাপান্ত করতাম। আবার সন্ধে হলেই আমার দিনের বেলাকার কর্মক্লান্ত জীবনটাকে বড্ড তুচ্ছ মনে হতো এই জীবনটাই মিথ্যা, হাস্যকর। প্রতিদিন সন্ধ্যের পর আমি যেন একটা নেশার জালে জড়িয়ে পড়তাম। শত শত বছর আগের কোনো এক আরবি ইতিহাসের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠতাম আমি। তখন এই বিলিতে খাটো কুর্তা আর প্যান্টেলুনে আমাকে মানাতো না। তখন আমার মাথায় শোভা পেত লাল মখমলের ফেজ, পরনে ঢিলে পাজামা, ফুলকাটা কাবা, রেশমের লম্বা চোগা। রঙিন রুমালে আতর মাখিয়ে আমি বহু যত্নে সাজসজ্জা করতাম। সিগারেট ফেলে দিয়ে গোলাপ জলে পূর্ণ বড় একটা আলবোলা নিয়ে উঁচু একটা কেদারায় আরাম করে হেলান দিয়ে বসতাম রাতের কোনো এক অপূর্ব অনুষ্ঠানের জন্য। যত অন্ধকার ঘনীভূত হতো ততই কি যে অদ্ভুত সব ব্যাপার ঘটতে থাকতো, তার বর্ণনা আমি করতে পারবো না। ঠিক যেন একটা চমৎকার গল্পের কতগুলো ছিন্ন অংশ বসন্তের দমকা বাতাসে এই সুবিশাল প্রাসাদের বিচিত্র সব বন্ধ ঘরগুলোর মধ্যে উড়ে বেড়াতো। খানিকটা দূর পর্যন্ত যাওয়ার পর তাদের আর আমি দেখা পেতাম না। আমিও সেই ছিন্ন গল্পগুলোকে অনুসরণ করে রাত ভোর ঘুরে বেড়াতাম ওই প্রাসাদের এ ঘর থেকে ও ঘরে, ও ঘর থেকে আর এক ঘরে। খণ্ড খণ্ড এই স্বপ্নের মধ্যে ক্ষণিকের জন্য ভেসে আসা হেনার গন্ধে, সেতারের শব্দে, হাওয়ার নৃত্যে এক নায়িকাকে দেখতে পেতাম বিদ্যুতের ঝলকের মতো। তার পরনে সেই জাফরান রঙের পাজামা, বুকে ফুল কাটা কাঁচুলি, মাথায় লাল টুপি, আর পায়ে সেই জরির নাগরাই। সে আমাকে পাগল করে তুলেছিল। আমি তারই অভিসারে প্রতি রাতে ঘুমের অতল রাজ্যে মায়াবী স্বপ্নের জটিল অলিতে গলিতে ঘরে ঘরে ঘুরে ঘুরে বেরিয়েছি। একদিন সন্ধ্যের সময় বড় আয়নার দুদিকে দুটো বাতি জ্বালিয়ে আমি বাদশাহের মতো সাজ পোশাক করছি। এমন সময় হঠাৎ দেখতে পেলাম আয়নার মধ্যে ক্ষণিকের জন্য সেই তরুণীর ছায়া। সে এক অদ্ভুত গ্রীবা ভঙ্গি করল। তার ঘন কালো চোখে ফুটে উঠল বেদনার ইঙ্গিত। তার সুন্দর ঠোঁট দুটো নড়ে আমাকে কিছু বলতে চাইল। নিমেষের মধ্যে নাচের ছন্দে ওপরে উঠে গেল তরুণী। তারপর বেদনা, বাসনা, কটাক্ষ, বিভ্রম আর অবিশ্বাস্য হাসির এক অদ্ভুত মিশেল ছড়িয়ে সে মিলিয়ে গেল ওই আয়নাতেই। আমার একাকিত্বকে মুহূর্তে ঘিরে ধরল গবাক্ষ দিয়ে আসা আড়ালি পর্বতের দমকা হাওয়া, আর সেই হাওয়ায় ঝপ করে নেমে গেল বাতি দুটো। আমি সাজ পোশাক ছেড়ে দিয়ে বিছানার উপরে শুয়ে থাকলাম চোখ বন্ধ করে। আমার গোটা দেহে তখন এক অদ্ভুত রোমাঞ্চ। আমি টের পেলাম কেউ যেন আমাকে আদর করছে নিবিড় ভাবে। কেউ যেন আমার শরীরে এঁকে দিচ্ছে ভালোবাসার নরম চুম্বন। আমি অনুভব করলাম একটা নরম হাতের স্পর্শ, একটা ওড়না যেন বারবার আমাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আমার কানে যেন পড়ছে কার ভালোবাসার উষ্ণ নিঃশ্বাস। এক মায়াবী নাগ পাশে আবদ্ধ হয়ে আমি গভীর ঘুমে ঢলে পড়তাম। একটু জল খাবেন? হ্যাঁ? না না না, আহা
তুমি ফুট কেটে তার ছিঁড়ে দিলে তো? না, তার ছিঁড়ব কেন? যাই হোক, তাহলে শুরু করুন। কি হলো তারপর? আপনি গভীর ঘুমে ঢুলে পড়তেন। হ্যাঁ হ্যাঁ, একদিন দুপুরে ঠিক করলাম ঘোড়ার পিঠে চড়ে বের হব, কিন্তু কি বলবো, বেরোতে যাচ্ছি কে যেন আমাকে বারবার পেছন থেকে নিষেধ করতে লাগলো, বারবার বারবার। আমাকে ছেড়ে যেও না, নিয়ে চলো, নিয়ে চলো, আমাকে ছেড়ে যেও না, নিয়ে চলো, নিয়ে চলো আমাকে। সেদিন আমি ঠিক করেই নিলাম কারুর কোনো নিষেধ আমি মানব না, কিন্তু যেই আমি কাঠের তাক থেকে কুর্তা টুপি প্যান্টেলুন নিয়েছি পরব বলে, অমনি একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে সুস্তা নদীর বালি আর আড়ালি পর্বতের শুকনো পাতা এসে আমার টুপি কুর্তা কোথায় উড়িয়ে নিয়ে চলে গেল। সেই দমকা হাওয়ায় মিশেছিল একটা ভীষণ সুন্দর মিষ্টি হাসি। সেদিন আর আমার ঘোড়ায় চড়া হলো না, আপিস যাওয়া হলো না। এরপর থেকে ওই খাটো কুর্তা আর সাহেবি টুপি পরাও ছেড়ে দিলাম। সেদিন মাঝরাতে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি বিছানার পর উঠে বসলাম, কান পেতে শুনলাম কে যেন কাঁদছে, গুমরে গুমরে কে যেন কাঁদছে। আমার মনে হলো আমার বিছানার নিচে, আমার খাটের নিচে, ঘরের নিচে, সেই বিশাল প্রাসাদের নিচে কোনো অন্ধকার কুঠুরি থেকে ভেসে আসছে বুক ফাটা কান্নার আওয়াজ। সেই অন্ধকার ঘর থেকে আমাকে কেউ যেন কেঁদে কেঁদে বলছে, তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও। কঠিন মায়া, গভীর ঘুম আর নিষ্ফল স্বপ্নের সমস্ত দরজা ভেঙে আমাকে তুমি নিয়ে যাও। তুমি আমাকে ঘোড়ায় তুলে নিয়ে চলো, তোমার বুকের কাছে শক্ত করে চেপে ধরে আমায় বনের ভেতর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে, নদী পার করে তোমার ঘরে আমাকে নিয়ে চলো। আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। আমি কে? আমি কেমন করে উদ্ধার করব? এই স্বপ্ন প্রবাহের মধ্যে কোন কামনা সুন্দরীকে আমি তীরে টেনে তুলব? তুমি কবে ছিলে? কোথায় ছিলে সুন্দরী? তুমি কি কোনো মরুদ্যানে খেজুর গাছের ছায়ায় কোনো মরুবাসিনীর করে জন্মগ্রহণ করেছিলে? তোমাকে কি কোনো বেদুইন দস্যু অপহরণ করে দাসী হাটে বিক্রি করেছিল? সেখানে কোনো বাদশাহের ভৃত্য কি তোমার লজ্জা কাতর সদ্য যৌবন পরীক্ষা করে সোনার মুদ্রার বিনিময়ে কিনে উপহার দিয়েছিল বাদশাকে? কে সেই ভৃত্য? কে সেই বেদুইন দস্যু? কবে কোথায় রচিত হয়েছিল তোমাকে নিয়ে সেই কেনা বেচার ইতিহাস? সেই ইতিহাসে রয়েছে সারেঙ্গির সুর, নুপুরের রুনু ঝুনু, বাদশার মদিরা, চুরির ঝলক, বিষের জ্বালা, কটাক্ষের আঘাত। কি অসীম ঐশ্বর্য, কি অনন্ত কারাগার! দুদিকে দুই দাসী বাদশাহের উপর চামর দোলাচ্ছেন। বাদশাহ তোমার মণিমাণিক্য খচিত সৌন্দর্যের কাছে লুটিয়ে পড়ছেন। দরজার বাইরে খোলা তলোয়ার হাতে যমদূতের মতো দাঁড়িয়ে রয়েছে পাহারাদার। হে মরু সুন্দরী, এই রক্তাক্ত সঙ্গীতের আবহে তুমি কি করে এলে? কি করে? তোমার অদৃষ্টে কি ছিল এই মর্মান্তিক পরিণতি, এমন মর্মান্তিক পরিণতি? বলো বলো বলো। আমার স্বপ্ন ভেঙে গেল। আমার কানে এলো পাগল মেহের আলীর ক্রুদ্ধ চিৎকার, तलहार जाओ, तलहार जाओ, सब झूठ है,
বাইরের দিকে তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে। আমার চাপরাশি ডাকের চিঠিপত্র নিয়ে এসে আমার হাতে দিল। আমি সেগুলো টেবিলে রাখতে না রাখতেই পাচক এসে সেলাম ঠুকে জিজ্ঞেস করলো, আজ কি খাবেন হুজুর? কি কি খাবো? না না, এখানে আর থাকা যাবে না। কেন, কি হলো হুজুর? সেসব পরে হবে, আগে তুমি অফিসে খবর দাও। সব জিনিসপত্র এখান থেকে তুলে সেখানে অফিসেই নিয়ে গিয়ে রাখতে বলো, আর খাবারের ব্যবস্থাও সেখানেই করো, অফিসেই। জি হুজুর। বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে দেখে ঈষৎ হাসল। বিরক্তিতে আমার সারা গা জ্বলে গেল, কিন্তু এই হাসির কোনো জবাব আমার কাছে ছিল না। আমি কাজে মন দিলাম, কিন্তু যত বেলা বাড়তে থাকলো আমি অনুভব করলাম আমি ততই অন্যমনস্ক হতে শুরু করেছি। যেন কোথাও আমার যাওয়ার আছে, কেউ যেন আমার অপেক্ষায় আছে। আমার টেবিলে স্তূপীকৃত ফাইল, এই তুলোর হিসেব, এসব আমার কাছে নিতান্ত অপ্রয়োজনীয় মনে হলো। চারিদিকে সবকিছুই আমার কাছে মনে হতে শুরু করলো অর্থহীন। আমি কলম ছুঁড়ে ফেলে দিলাম, ফাইলপত্র, হিসেবের খাতা সব দুমদাম বন্ধ করে টমটমে চড়ে রওনা দিলাম দ্বিতীয় শাহ মাহমুদের শ্বেত পাথরের সেই প্রাসাদের উদ্দেশ্যে। দেখলাম আশ্চর্য, টমটম নিচে থেকেই প্রাসাদের সুবিশাল দ্বারে গিয়ে দাঁড়ালো। আমি খুব দ্রুত সিঁড়ি ভেঙে উঠে ঘরের মধ্যে ঢুকলাম। চারিদিক নিস্তব্ধ। আজ সবকিছুই বড় বেশি নিস্তব্ধ। অন্ধকার ঘরগুলো যেন অভিমানে মুখ ভার করে আছে। বড্ড অনুতাপ হলো আমার, কিন্তু কাকে জানাবো, কার কাছে ক্ষমা চাইব আমি? কাউকে খুঁজে পেলাম না। ভারাক্রান্ত মনে শূন্য অন্ধকার ঘরগুলোতে ঘুরে বেড়াতে লাগলাম। আমার ইচ্ছে করলো হাতে একটা বাদ্যযন্ত্র নিয়ে গানের ভাষায় আমি চিৎকার করে তাকে বলি, হে বন্যী, যে পতঙ্গ তোমাকে ফেলে পালাবার চেষ্টা করেছিল সে আবার এসেছে তোমার কাছে মরবার জন্যে। এবার তাকে ক্ষমা করো, তাকে কাছে টেনে নাও, তার দুটি ডানাকে পুড়িয়ে ফেলো, বর্ষ করে ফেলো তাকে। আচমকা উপর থেকে আমার কপালে এসে পড়ল দুফোঁটা চোখের জল। সেদিন আড়াআড়ি পর্বতের চূড়া ঢাকা পড়েছিল ঘন মেঘে। অন্ধকার জঙ্গল আর সুস্তার কালো জল একটা ভয়ঙ্কর কিছুর অপেক্ষায় আছে যেন। এক মুহূর্তে জল, স্থল, আকাশ শিউরে উঠল। এক ভয়ানক ঝড় যেন ধেয়ে এলো পাগলের মতো। এক ভয়ঙ্কর বিদ্যুতের ঝলক মুহূর্তে চারপাশ আলো করে আবার অন্ধকারে ঢেকে দিল সব। প্রাসাদের শূন্য ঘরগুলোর বন্ধ দরজা আঁচড়ে আঁচড়ে কে যেন চিৎকার করে কাঁদছে। তার কান্নার আওয়াজে কেঁপে কেঁপে উঠছে গোটা প্রাসাদ। আজ চাকর বাকররা সবাই আপিস ঘরে। আলো জ্বালবার মতো কেউ ছিল না। রাতটা ছিল অমাবস্যা। সেই নিকষ কালো অন্ধকারে অনুভব করলাম ঘরের মধ্যে রয়েছেন একজন মহিলা। সেই মহিলা পালঙ্কের নিচে গালিচার ওপরে উপুর হয়ে শুয়ে দুহাত দিয়ে পাগলের মতো নিজের চুল ছিঁড়ছেন। তার কপাল ফেটে ঝরঝর করে রক্ত ঝরছে। কখনো তার অট্ট হাসিতে ফেটে পড়ছে চারিদিক, আবার কখনো তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছেন। কি মর্মস্পর্শী সে কান্না! আবার প্রচন্ড ক্রুদ্ধতায় তার নিজের বুকের আবরণ তিনি ছিঁড়ে কুটি কুটি করছেন। নিজের হাতে নির্মম ভাবে আঘাত করছেন, আঘাতের পর আঘাত করছেন বুকের ওপরে। অবিরাম বৃষ্টির ধারা জানলা দিয়ে এসে আবরণহীন মহিলার দেহ ভিজিয়ে দিচ্ছে।
সারা রাত ধরে প্রবল ঝড় বৃষ্টি চলল, আর তার সঙ্গে সেই মহিলার কান্না। আমি ভারাক্রান্ত মনে ঘুরে বেড়াতে লাগলাম এ ঘর সে ঘর। কেউ নেই, কেউ কোথাও নেই। কাকে সান্ত্বনা দেব আমি? এই প্রচন্ড অভিমান কার? এই অশান্ত আক্ষেপ মাথা তুলছে কোথা থেকে? এমন সময় শুনলাম মেহের আলীর চিৎকার। तुम हार जाओ, तुम हार जाओ, सब झूठ है, सब झूठ है, सब झूठ है। দেখলাম ভোর হয়েছে, কিন্তু তখনও বৃষ্টি পড়ছে প্রবল বেগে। আশ্চর্য, এই ঘোর দুর্যোগের দিনেও মেহের আলীর ছুটি নেই। সে তার রোজকার কর্ম করে চলেছে, করেই চলেছে। প্রাসাদ প্রদক্ষিণ করে চিৎকার করে চলেছে মেহের আলী। तुम हार जाओ, तुम हार जाओ, सब झूठ है, सब झूठ है, सब झूठ है। হঠাৎ আমার মনে হলো হয়তো হয়তো একদিন এই মেহের আলীও আমার মতো এক সময় এই প্রাসাদে বাস করেছিল। এখন পাগল হয়ে বাইরে বেরিয়েও এই প্রাসাদ রাক্ষসের টানে আকৃষ্ট হয়ে রোজ সকালে এইভাবে ছুটে ছুটে আসে প্রাসাদের কাছে। আমার কি মনে হলো আমি জানি না। আমি প্রচন্ড বৃষ্টির মধ্যেই ছুটে বাইরে বেরিয়ে গেলাম, ছুটলাম মেহের আলীর কাছে। তাকে জিজ্ঞেস করলাম, মেহের আলী, মেহের আলী ক্যা ঝুটা है, क्या झूठा है मेहर अली, बोलो मेहर अली क्या झूठा है, बोलो मेहर अली। সে আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে ধাক্কা মেরে ঠেলে মাটিতে ফেলে দিল। আরো ক্রুদ্ধ হয়ে সে প্রাসাদের চারপাশে ঘুরতে শুরু করলো, আর নিজেকে সতর্ক করার জন্য বারংবার তার মুখ থেকে বেরিয়ে এলো সেই চিৎকার, সেই চিৎকার। तुम हार जाओ, तुम हार जाओ, सब झूठ है, सब झूठ है, सब झूठ है। আমিও সেই ঝড়ঝড়ের মধ্যেই প্রাসাদ ছেড়ে পাগলের মতো ছুটলাম আমার অফিসের দিকে। অফিসে গিয়ে বৃদ্ধ করিম খান সাহেবকে অনুরোধ করলাম সব খুলে বলার জন্য, সব সব সব। বাবুজি, অনেক অতৃপ্ত বাসনা, সম্ভোগের আগুন, লালসা আর ঈর্ষার প্রতীক ওই সুবিশাল প্রাসাদ। কামনার আগুনে, লালসার অভিশাপে ওই প্রাসাদের প্রত্যেকটা ইট পাথর ক্ষুধার, তৃষ্ণার। কোন জীবিত মানুষ পেলে ওই পিশাচি তাকে খেতে আসে। বাবুজি, আজ পর্যন্ত কেউ ও বাড়িতে 3 রাতের বেশি থাকতে পারেনি বাবুজি, শুধু মেহের আলী ছাড়া। আর মেহের আলী যখন বাইরে বেরিয়ে এসেছিল বাবুজি, তখন সে পুরো পাগল, পুরো পাগল। আর বাকি যারা, তারা প্রাসাদের অলিতে গলিতে জীবন দিয়েছে। করিমজি, করিমজি, আমার 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 কি উদ্ধারের কোনো পথ নেই করিমজি, কোনো পথ নেই। একটা মাত্র উপায় আছে বাবুজি, কিন্তু তা বড় কষ্টের বাবুজি, বড় কঠিন। पर আমি তোমাকে সেটাই বলছি। কিন্তু তার আগে ওই গুলবাগের এক ইরানি কৃতদাসীর ইতিহাস বলাটাও জরুরি। বাবুজি, ওর সাথে যে অন্যায়, যে অবিচার, যে অত্যাচার হয়েছিল, এর আগে বা পরে আর কারুর সাথে তা হয়নি, কারুর সাথে না। সেদিন করিম খাঁ আমাকে যা বলেছিলেন
তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সেই ইতিহাস সত্যি বড় মর্মভেদী, অসম্ভব হৃদয় বিদারক। সাহাব, ট্রেন আ গয়া, এত তাড়াতাড়ি? বিছানাপত্র গোছাতে না গোছাতেই হই হই করে ট্রেন ঢুকে গেল প্ল্যাটফর্মে। সেই গাড়ির ফার্স্ট ক্লাস থেকে এক ইংরেজ আমাদের সহযাত্রী বন্ধুটিকে দেখে চিৎকার করে উঠলেন, হ্যালো, হ্যালো ডিয়ার, হ্যালো। আমরা দেখলাম আমাদের সহযাত্রী সেই বন্ধুটি সোজা সেই ইংরেজ সাহেবের কামরায় গিয়ে উঠল। আমরা চলে গেলাম সেকেন্ড ক্লাসে। লোকটার পরিচয়ও জানা হলো না, গল্পের শেষটুকুও জানা হলো না। আক্ষেপ রয়ে গেল। আমি আমার আত্মীয়কে বললাম, লোকটা আমাদের বোকা পেয়ে কেমন ঠকিয়ে গেল দেখলে? হ্যাঁ, একটা আগাগোড়া বানানো গল্প বলে ধর রাতের ঘুমটাই নষ্ট করে দিলে। হ্যাঁ, তোমার তো সবই বানানো, বুঝলো কি? মিথ্যে মনে হয়। আরে অবশ্যই বানানো, এমন হয় নাকি? জনসব অশিক্ষিতের দল। আয় আয় আয়, কি বলছো, কি বলছো, কাকে বলছো? হ্যাঁ, গোটা কত বিদেশি বই পড়ে তুমি কি একেবারে মহান হয়ে গেছো নাকি? আয় দেখো, বিদেশি বই পড়া নিয়ে কোনো কথা তুমি বলবে না। কেন বলবো না? কেন কেন? আমাদের তর্ক বিতর্ক এমনই চরম পর্যায়ে পৌঁছলো, আর তা এমন রূপই নিল যে শেষ অবধি আমাদের বিচ্ছেদ পর্যন্ত গিয়ে দাঁড়ালো বিষয়টা। মাঝখান থেকে রহস্যাবৃতই রয়ে গেল দ্বিতীয় শাহ মামুদের সেই শ্বেত পাথরের প্রাসাদের, সেই ক্ষুধিত পাষাণের ইতিহাসের শেষ অংশটুকু। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি ক্ষুধিত পাষাণ। প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। শোনা যায় গুজরাটে থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর এই ছোট গল্পটি রচনা করেছিলেন। ক্ষুধিত পাষাণ গল্পগুচ্ছের অন্তর্গত একটি রহস্যঘন ছোট গল্প। এই গল্পটা লেখা হয়েছিল 1895 সালে। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ।